অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের আরো একবার জানিয়ে রাখি, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, গতকাল তামাশা তোপ আর আজ হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। দেখো, এর আগে প্রতি শুনানিতেই বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের যে পদ্ধতিতে প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্ট করছে, তারা নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং আজকে সরাসরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তটাই বাতিল করে দিল। এবং এই সিদ্ধান্ত কি, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা, তাদের প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটের কাজে লাগালো। এবং এই সিদ্ধান্তটা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে ডিইওরা বা ডিএমরা যা করছেন, সেই সিদ্ধান্তটা কমিশনের সিদ্ধান্ত বলা হচ্ছিল এবং সেই সিদ্ধান্তের পিছনে কোনো আইনসঙ্গত যুক্তি নেই। কারণ জাতীয় নির্বাচন কমিশন 2010 সালে ফেব্রুয়ারি মাসে যে গাইডলাইন বা সার্কুলার জারি করেছিল, তাতে গ্রুপ এ এই ক্যাটাগরির অফিসার হিসেবে বিলং করেন অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট বা প্রফেসররা, এবং তাদের কখনো পোলিং ডে অর্থাৎ ভোটের দিন পোলিং স্টেশন ভোট কেন্দ্রের মধ্যে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারের ডিউটি দেওয়া যায় না। তাদের ভোটে কাজে লাগানো নিশ্চয়ই যায়, কিন্তু তার একটা প্রেক্ষিত অর্থাৎ তাদের র্যাঙ্ক যেহেতু হায়ার, তারা সেক্টর অফিসার হতে পারে বা তারও উঁচু কোনো পদে তারা বিলং করতে পারেন। এবং তাদের যদি প্রিসাইডিং অফিসার হিসেবেই অ্যাপয়েন্ট করতে হয়, তাহলে কোন বিশেষ পরিস্থিতিতে কোন অনিবার্য কারণে জেলা নির্বাচনী আধিকারিক এক্ষেত্রে ডিওরা করছেন তার কারণ দর্শাতে হয়, সেটাকে বিজ্ঞপ্তি আকারে বা সার্কুলার আকারে সেটা জানাতে হয় যিনি কাজ করবেন, যে এই জেলার এই ভোটের জন্য এত পরিমাণ চাপ লাগবে, সেই চাপের সমস্যা বা অন্যরকম সমস্যা রয়েছে, তাই বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, তাই অ্যাসোসিয়েট প্রফেসর বা ওই প্রফেসরকে তারা প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্ট করতে করেছেন। গত দুদিন এই মামলা শুনানি হওয়ার পর বিচারপতি কৃষ্ণা রাও তিনি বলেন, এই নথিটুকু দেখা যে বিশেষ পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে উপস্থিত হয়েছে, কিন্তু কোন রকম নথি দেখাতে পারেনি নির্বাচন কমিশন। এবং এক্ষেত্রে যে মামলাটি এসেছিল সেটি হাওড়া জেলা থেকে বিলং করে এবং হাওড়া ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেই কারণ দর্শাতে না পারার কারণেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আজ বাতিল করে দিল। গতকাল সুপ্রিম কোর্টের আদেশ, গতকাল তামাশা তোপ পেকেছিল কলকাতা হাইকোর্ট, এবং তার থেকে শুনানির প্রথম দিন বিচারপতি কৃষ্ণা রাও বলেছিলেন যে ঘটা করে যখন নির্বাচন কমিশন আমাদের রাজ্যে দুদফায় ভোট ঘোষণা করছে, তাহলে সেই ভোট করানোর মতো পর্যাপ্ত পরিকাঠামো বা প্রস্তুতি সারা আছে, তাহলে সেই পরিকাঠামো যদি সারা থাকে, তাহলে কেন এখন কর্মী সংকট তাদের প্রিসাইডিং অফিসার করতে হয়েছে, বা জেলা ভিত্তিক 100 জন করে এরকম প্রিসাইডিং অফিসার রয়েছেন যারা প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর। কাজেই এই প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে, পর্যাপ্ত রয়েছে, এটা খাতায় কলমে দেখানো এবং বাস্তব যে পরিস্থিতিটা রয়েছে গ্রাউন্ড লেভেলে, দুটোর মধ্যে যে আসমান জমিন ফারাক। এবং একই সঙ্গে গত কয়েকদিন ধরে রাজনৈতিক চর্চায় যে বিষয়টি বারবার চলে আসছে, কমিশনকে বারবার রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলি হোয়াটসঅ্যাপ কমিশন হিসেবে তোপ ডাকছে। কার্যত হোয়াটসঅ্যাপে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা এই ধরনের যে ইনফরমেশন গুলো কাউকে প্রিসাইডিং অফিসার করবা অন্য কাজে দেওয়া ভোটের কাজে, সেগুলোর মধ্যে যে যথেষ্ট যুক্তিসঙ্গত নথির অভাব রয়েছে, এই মামলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সব দিক দিয়ে হাইকোর্টে ধাক্কা তো খেলুই নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের যে নামের প্রতি সুনাম ছিল, সংবিধানের 324 নম্বর ধারা থেকে 326 নম্বর ধারা পর্যন্ত যার এক্সক্লুসিভ ডোমেইন ছিল নির্বাচন কমিশনের, সেই পুরো বিষয়টারও কোথাও একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল কলকাতা হাইকোর্টের এই রায়। বেশ, প্রফেসরকে প্রিসাইডিং অফিসার করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, আর গতকালই তামাশা তোপ বিচারপতি। কলেজের প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে কমিশনকে তামাশা বলে তোপ বিচারপতির। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেন, নির্বাচন কমিশন বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। মামলাকারীর দাবি, 2010 সালে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। জেলা নির্বাচনী আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়াও তাদের প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। এর পিছনেও যুক্তি রয়েছে।
প্রফেসররা গ্রুপ এ ক্যাটেগরির সরকারি কর্মী। প্রিজাইডিং অফিসারকে কাজ করতে হয় বিডিওর অধীনে। কোনো কলেজের প্রফেসরের পদমর্যাদা বিডিওর থেকে বেশি হয়। মামলাকারীর অভিযোগ, কমিশন নিজের দেওয়া বিজ্ঞপ্তি মানছে না। ইলেকশন কমিশন নিজের যে সার্কুলার, সেই সার্কুলার মেনে কাজ করছে না। আমরা যারা এ গ্রুপ র্যাঙ্কের অফিসার, তাদেরকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন যে সার্কুলার নিজেরাই ইস্যু করেছিল, যেখানে দায়িত্ব ছিল রিটার্নিং অফিসারের একটা বেঞ্চমার্ক ফিক্স করা, সেটা মেনে এবং তাদের প্রত্যেকের র্যাঙ্ক মেনে কাজ দেওয়া, সেটাকে তারা ভায়োলেট করছে। আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিজাইডিং অফিসার হতে হবে। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী অনামিকা পান্ডে জানান, আমাদের নিরপেক্ষ এবং স্বাধীন লোক প্রয়োজন। 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে হাইকোর্টে হওয়া অধ্যাপকদের নানা আবেদন খারিজ করা হয়েছে। একাধিক কলেজের সহকারী অধ্যাপকরা মাইক্রো অবজারভার পদের জন্য আবেদন করেছিলেন। তাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, নির্বাচন কমিশন কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি দিচ্ছে না। কমিশনের আইনজীবী জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ করার মতো অবস্থানে নেই কমিশন। প্রতিটি জেলায় 100 জনেরও বেশি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত হস্তক্ষেপ করলে নির্বাচন থেমে যাবে। ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না। শুক্রবার হাইকোর্টে পরবর্তী শুনানি। কমিশনের পরপর বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং সেই নির্দেশিকা মেনে কাজ করা বা না করা বা আইন মেনে করা না করা নিয়ে সরব হলেন খোদ বিচারপতি কৃষ্ণা রাও। একই সঙ্গে বিচারপতি কমিশনের সাবমিশনে কার্যত ঠাট্টাচ্ছলে এই মন্তব্য করে বসলেন, প্রয়োজনে কমিশন চাইলে তিনিও ভোটের প্রিজাইডিং অফিসারের ডিউটি করতে রাজি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। 26-এর ভোট, আর সেই 26-এর ভোট যেন অনেকটাই আলাদা। এবারের ভোটে একের পর এক নজিরবিহীন ঘটনা। ভোটের দুদিন আগেও ভোটার তালিকায় নাম। ট্রাইব্যুনাল নিয়ে বৃহস্পতিবার নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে শীর্ষ আদালতের নির্দেশ। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলেও ভোট দেওয়া যাবে। 21 এপ্রিল ছাড়পত্র পেলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট দেওয়া যাবে। 27 এপ্রিল পেলে 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেওয়া যাবে। 20 ফেব্রুয়ারি কমিশনের কাজে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। কারা ভোট দিতে পারবেন, কারা পারবেন না, এই কাজ নির্বাচন কমিশনের, কিন্তু সুপ্রিম নির্দেশে এই কাজ শুরু করে বিচার বিভাগ। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বিচারকদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। এখানেই শেষ নয়, বিচারাধীনদের তালিকা থেকে যাদের নাম বাদ, তাদের বিচারেও ট্রাইব্যুনাল, যেখানে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এটা বেনজির ঘটনা। এবার ভোটের আগে সেটাও দেখা গেছে। এ রাজ্যে আগেও এসআইআর হয়েছে, কিন্তু তখন বিধানসভা ভোট ছিল না। বিধানসভা ভোট হয়েছিল 2001-এ, এসআইআর হয়েছিল 2002-এ। এবার 2026-এ একই সঙ্গে বিধানসভা ভোট এবং এসআইআর।
এবার বাংলায় 2 দফায় ভোট, এবারই রাজ্যের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনের জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোটের ময়দানে নামবেন। 2024-এর লোকসভায় ভোট হয় 7 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। 2021-এর বিধানসভা ভোট হয় 8 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল প্রায় 1000 কোম্পানি। নিউজ 18 বাংলা। বনগাঁ উত্তরের দিকে নজর রাখবো। ফের প্রচারে বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। বনগাঁ পুরসভা 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ মহিলাদের। বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া আজ বনগাঁ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে যখন প্রচারে যান, সেই সময় প্রচারে বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। স্লোগান পাল্টা স্লোগান এবং রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যেখানে কেন্দ্রীয় বাহিনী পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ মহিলাদের। ফের প্রচারে বিজেপি প্রার্থীকে বাধার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। ঠিক কি হয়েছিল, ঘটনার সূত্রপাত কি থেকে, জানাবে অনিরুদ্ধ। দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজও বনগাঁতে প্রচারে বেরিয়ে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বাধার মুখে পড়েছেন। বনগাঁ পশ্চিম পাড়া অর্থাৎ 13 নম্বর ওয়ার্ডে আজ সকালে তিনি প্রচারে বেরিয়েছিলেন। তখনই স্থানীয় মহিলারা রীতিমতন অশোক কীর্তনিয়াকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং অশোক কীর্তনিয়াকে জিজ্ঞাসা করেন কেন তাকে গত 5 বছর দেখা যায়নি, বিধায়ক হিসাবে তিনি এলাকায় আসেননি, সেই কারণেই তারা জানতে চেয়েছিলেন। এইদিকে কিন্তু অশোক কীর্তনিয়া অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই বাধা সৃষ্টি করেছিল এবং তারা প্রতিদিন এরকম বাধা সৃষ্টি করছেন। পরবর্তীতে সেখানে রীতিমতন উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের মধ্যস্থতায় সেখান থেকে কিছুক্ষণের জন্য উত্তেজনার মধ্যে দিয়ে রীতিমতন ধস্তাধস্তি, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। ওই এলাকায় আবারও প্রচার করেন, কিন্তু ওই এলাকার যে সমস্ত মহিলারা এই বাধা সৃষ্টি করেছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে এলাকায় 5 বছর বিধায়ককে দেখা যায়নি। সেই প্রশ্ন করতে গেলে তাদেরকে পাল্টা বিজেপি কর্মীরা মারধর করেছে, তেমনই অভিযোগ করেছেন। তাদের সঙ্গে অশালীন ব্যবহার করেছে, তেমনই কিন্তু অভিযোগ করেছেন। বলা যেতে পারে যে পর কয়েকদিন অশোক কীর্তনিয়া বনগাঁ পৌর এলাকায় প্রচার করতে গিয়ে এরকম বাধার মুখে পড়েছেন এবং তার অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। তমশ্রী, বেশ। তৃণমূলের কালচার যেটা করা সেটা করছে, এদের চরিত্রটাই এমন, শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদের হবে, এদের হিসাব হবে, এটা বলে নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা দেখছে। আমি শুধু বলেছি 5 বছর বিধায়ক আপনি কোথায় ছিলেন, আপনার তো মুখই দেখিনি, সাধারণ মানুষের পাশে তো 5 বছর আপনি দাঁড়াননি। হ্যাঁ, তাই বলাতেও না কোথাও পশ্চিম মেদিনীপুরের সবং, সেখানে সিপিআইএম এর প্রার্থীকে হেনস্থা। বিজেপির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সিপিআইএম প্রার্থী নকুল চন্দ্র বেরার প্রচার, আর সেই সময় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। দেখাবো সেই মুহূর্তের ছবি। শেষ কথা চলো না
দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, সবংয়ের এই কেন্দ্রে কি কোথাও গিয়ে সিপিআইএম ফ্যাক্টর কেন বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, হেনস্থার অভিযোগ করা হচ্ছে? দেখো, এই অভিযোগ ইতিমধ্যেই বিজেপি অস্বীকার করেছে এবং এ বিষয়ে বিজেপির নেতা অজিত মন্ডল জানিয়েছেন যে ওই সবংয়ের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম এর যে প্রার্থী রয়েছে নকুল চন্দ্র বেরা, তিনি প্রচারে গিয়েছিলেন। সেই সময় বিজেপি কর্মীদের উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিজেপি করার তো দরকার নেই, সিপিএম এ আসো, এরকম কিছু কথা বলেছিল। সেই নিয়ে বিজেপির কর্মীরা উত্তপ্ত হয়ে পড়ে এবং সেখানে তারা প্রতিবাদ দেখায়, প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি, কিন্তু সিপিএম প্রার্থী যেটা অভিযোগ করেছে যে তিনি প্রচারে গিয়েছিলেন, সেখানেই হঠাৎ করে বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘিরে হেনস্থা করে, মারধর করে, প্রাণে মারার হুমকিও পর্যন্ত দেয়। এই নিয়ে সিপিএম প্রার্থী নকুল চন্দ্র বেরা নির্বাচন কমিশন এবং থানায় অভিযোগ জানিয়েছে এবং এই নিয়ে কিন্তু সরগরম রয়েছে সবংয়ের এই বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বেশ, আগে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ছিল, দল বদল করে এখন বিজেপির দুষ্কৃতী বাহিনী হয়েছে। জনপাচেক ছেলেকে নিয়ে সে আমার উপরে লাঠি সোটা ইত্যাদি নিয়ে আমাকে আক্রমণ করে, আমাকে প্রচারে বাধা দেয়, আমাকে ঠেলাঠেলি হুস্তাহুস্তি করে। ওখানে মা বোনেরা, এরা দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় বিজেপি। তৃণমূল বিজেপি কেউ আলাদা বলে মনে হচ্ছে না। এরা যদি ঘুরে বেড়ায় ইলেকশনটা হবে কি করে? আমাদের নির্বাচন কমিশনকে মেল করে জানানো হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এই দুষ্কৃতী বাহিনীরা বহাল তুবিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিপিএম বলতে কি আছে? সিপিএম বলতে কেউ নেই এখন। আর ওরা প্রচার করতে গিয়ে আমাদের কর্মীদের ডেকে উল্টাপাল্টা কথা বলছিল, ওরা ভুল বোঝাচ্ছিল। তখন তারাও প্রশ্ন করেছিল যে আমরাও তো একটা সময় সিপিএম করতাম। 2011 সালে যখন ঘর ছাড়া হয়েছে তখন তো আপনারা আমাদের কাছে কেন দাঁড়াননি? আপনারা তো সেদিনও নেতা ছিলেন, তাহলে আজকে আমাদের নামে কেন উল্টাপাল্টা কথা বলছেন? তো প্রথমে বিজেপিটা করতে চাইনি, এটা কেন করছেন? আপনি আপনার প্রচার করুন, অবশ্যই করতে পারবেন, এটা সংবিধানের রাইট আছে। নন্দীগ্রামে সেখানে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। তৃণমূলের মিছিল থেকে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এবং নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। ঠিক কি হয়েছিল জানাবে সুজিত। সুজিত, শোনা যাচ্ছে? কথা বলবো সুজিত ভৌমিকের সঙ্গে। তার আগে আরো একবার জানিয়ে রাখি, যে ছবি দেখছেন তৃণমূলের বিজেপি নেতার নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। ঠিক কি হয়েছিল জানাবে সুজিত। যেমন ঘটনা গভীর রাতের এবং সেই ঘটনাটি ঘটেছে তৃণমূল এর বিরুদ্ধেই কিন্তু উস্কানি দেওয়া এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। যেখানে অভিযোগ বিজেপির এক সংখ্যালঘু সেলের নেতার বাড়ির সামনে রাতে বোমাবাজি করা হয় এবং তাকে ভয় দেখাতে এই ঘটনা বলে তিনি অভিযোগ করছেন এবং তিনি থানায় ইতিমধ্যে অভিযোগও জানিয়েছেন। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। দাউদপুরের ঘটনা, আব্বাস বেগ নামে এক বিজেপি নেতা, তার বাড়ির সামনে এভাবে বোমাবাজি করা হয় এবং তিনি সরাসরি অভিযোগ করছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান তার বাড়ির কাছেই উস্কানি বক্তব্য রেখেছিলেন। তার উস্কানি এবং তার প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করে লিখিত যে অভিযোগ দায়ের ডায়েরি করা সেটা করেছে নন্দীগ্রাম থানায়। সুফিয়ান অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বেশ, রাত তখন 1:12-13 বাজে। আমার যে রুমটায় ঘুমাই সেই রুমের দরজাতে বম মারা হয়েছে। পুরো বাড়িটা আগুন, মানে কিছু অংশ পুড়ে গেছে। দুটো তাজা বোমা ছুটে পালিয়ে যাওয়ার সময় আমার রোডের উপরে, মানে বাড়ির রোডের উপরে পড়ে আছে। এটা আমাকে একেবারে নৃশংসভাবে খুন করার পরিকল্পনা। একবারে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি যাতে এনআইএ তদন্ত হয় তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করব। এই এনআইএ তদন্ত হলে সঠিক তথ্য বেরিয়ে আসে। বাসবেকি নেতা আর ওর মতো লোকের বাড়ির সামনে বম ফাটাবে, এই অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। মিথ্যা মামলা ছাড়া বিজেপির আর কোনো রাস্তা নেই, কারণ ভোটে হেরে গেছে ওরা জেনে এই মিথ্যা মামলাগুলো শুরু করছে।